দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টর অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেই সবকিছুর তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। দর্শক আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। দর্শক আজ আমাদের আলোচনার বিষয় বায়ুপথের রোগ। আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ মাশকুরুল আলম মিনার, কনসালটেন্ট সার্জন, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে। দর্শক বায়ুপথের যে কোনো রোগ নিয়ে কথা বলতে আমরা এখনো লজ্জা বোধ করি বা ভীতি বোধ করি, চিকিৎসকের কাছে আমরা যেতেও দেরি করি। তাই আজ আমাদের আলোচ্য বিষয় বায়ুপথের রোগ এবং তার সমাধান নিয়ে আপনারা আমাদেরকে এই বিষয়ে যে কোনো কিছু জানতে আমাদের ফোন করুন 982405 নাম্বারে। চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। আপনাকে স্বাগত জানাচ্ছি ডাক্তার মিনার, ডক্টর অন কলে। আসসালামু আলাইকুম, আপনাকে সহ দর্শকদের সবাইকে স্বাগতম। আমাদের দেশে এখন পর্যন্ত দেখা যায় লোকলজ্জার ভয়ে মানুষ এখনো বায়ুপথের যে কোনো রোগের জন্য চিকিৎসকের কাছে যেতে এখনো একটু দ্বিধাবোধ করেন। আপনার কাছে শুরুতে আমরা জেনে নিতে চাই যে বায়ুপথের কোন কোন রোগের জন্য রোগীরা আপনার কাছে সবচেয়ে বেশি আসেন? প্রথম কথা আমি বলবো যে বায়ুপথের তো অনেক রোগ আছে, তার মধ্যে আমরা যেটা কমনলি পাই সেটা হলো এক নাম্বার, যেটা আমি বলবো সেটা হলো হিমোরয়েড বলি, গ্রাম্য ভাষায় যেটাকে পাইলস বলে, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো ফিশার। ফিশার অর্থ হলো যে পায়খানার রাস্তাটা একদিকে ফেটে যাওয়া, ওকে, এটা একটা। আর তিন নাম্বার হলো ফিস্টুলা বলা হয়। প্রথমে পায়খানা রাস্তার পাশে একটু ফুলে গিয়ে পুজ হয়ে ফেটে যায় এবং তারপর ওখানে একটা কন্টিনিউয়াস ডিসচার্জিং একটা ওন্ড তৈরি হয়, একটা ঘা তৈরি হয়, যেখান থেকে কন্টিনিউয়াস রস ঝরতে থাকে। এটাকে ফিস্টুলা বলি আমরা সোজা বাংলা ভাষা আর কি। মেইনলি এই তিনটা কারণে আসে, আরো অনেক কারণ আছে, বায়ুপথের ক্যান্সার আছে। আমরা এই তিনটা নিয়ে একটু আগাতে চাই, যেহেতু এটাই সাধারণত বেশি পেয়ে থাকেন আপনারা। তো পাইলস, ফিস্টুলা এবং ফিশার, এই তিনটা রোগের লক্ষণগুলো নিশ্চয়ই খুব কাছাকাছি হয় যতটুকু জানি। তারপর একটু বলবো যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বুঝিয়ে বলতেন যে পাইল, ফিস্টুলা এবং ফিশারের লক্ষণগুলো কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। আচ্ছা, পাইলস বা হিমোরয়েড যেটা বলি, ফিস্টুলা এবং ফিশার, এই তিনটা আলোচনা করার আগে আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলবো যে পেশেন্টরা, রোগীরা যেটা করে, ওনারা ওনাদের পরিচিত লোকজনকে ফোন দেয়। প্রথম ফোন বলতে ওনাদের পরিচিত ডক্টর, এখন যেহেতু বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতে ডক্টর আছে পরিচিত, সবাই ফোন দেওয়া বলে আমার এই সমস্যা, একটু আমাকে চিকিৎসা দেন। তো তারা ফোনে চিকিৎসা নেয়, কিন্তু কোনোটাই আসলে ভালো হয় না। দর্শকদের জন্য আমি বলবো যে বায়ুপথের এই তিনটে রোগের সিমটম মোটামুটি কাছাকাছি। এটা একজন ডক্টর না দেখে, হাত দিয়ে না টিপে বা মানে না বুঝে কোনো চিকিৎসা দিলে কিন্তু সেটা কোনো কাজে দিবে না। আলটিমেট দোষটা হয় ডক্টরের, কিন্তু আসলে তা না। লোকজন, আপনি যেটা বললেন যে লোকজন দেখাতে চায় না, যেহেতু লজ্জার স্থান এটা, বিশেষ করে ফিমেল পেশেন্টরা, সেখানে আবার যদি ধার্মিক হয় তারা তো আরও দেখাতে চায় না। হ্যাঁ, সেক্ষেত্রে তাদের জন্য মেসেজটা হলো যে আপনারা দরকার হলে আপনার ফিমেল ডক্টর দেখান বা ডক্টর দেখায় দেন চিকিৎসা নেবেন। তার আগে কিন্তু এই ফোনে চিকিৎসা নিলে, বিশেষ করে পায়খানা রাস্তার জন্য যেগুলোর সিমটম বা উপসর্গ যেটা বললাম, এটা কাছাকাছি একবারে, এটা নিলে কিন্তু আসলে ভালো হয় না। এই জন্য আমার পরামর্শ হলো যে আপনার ডক্টরের কাছে যাবেন, দেখাবেন। যদি ফিমেল হন, এখন বাংলাদেশে অনেক ফিমেল সার্জন আছে, অনেক, একটু শহরের, জেলা শহরগুলোতে গেলেই পাবেন, দেখায় তারপর চিকিৎসা নেবেন। আচ্ছা, এবার আসেন উপসর্গ নিয়ে। যেমন আমি মনে করি আমাদের বই পুস্তকেও এগুলো বলা আছে যে পায়খানা রাস্তার ম্যাক্সিমাম অসুখগুলো শুরু হয় হলো, যে তিনটা বলা হচ্ছে, শুরু হয় হলো কষা পায়খানা থেকে। কোষ্ঠকাঠিন্য যেটা বলি আমরা, আরও বাংলা সোজা হলেও কষা পায়খানা, শক্ত পায়খানা থেকে। তো শক্ত পায়খানা হলো শুরুর এক নম্বর কারণ। যদি দীর্ঘদিন এটা চলতে থাকে তাহলে আপনার এই পায়খানা রাস্তার নিচে যে রক্তনালীগুলো থাকে, রক্তনালী, পায়খানা রাস্তার একটা গোল জায়গা, এই গোল জায়গার চারিদিকে রক্তনালী থাকে। এই রক্তনালীগুলো আপনার ফুলে যায়, তখন ফুলে বড় হয়ে যায়, সেটাকেই আমরা পাইলস বা হিমোরয়েড বলি। আচ্ছা, এটা একটা রোগ গেল। আর একটা হলো ফিশার, বা আমরা বলি পায়খানা রাস্তা ফেটে যাওয়া, যে কোনো একদিকে ফেটে যেতে পারে। তো সেটাও আপনার শক্ত পায়খানা থেকে, দীর্ঘদিন পায়খানা শক্ত থাকলে অনেকে ডেইলি বা প্রতিদিন তারা পায়খানা করার অভ্যাস রাখে না, ডেইলি যায় না, সেক্ষেত্রে তারা দেখা যায় পায়খানাটা এত শক্ত হয়ে যায় যে পায়খানা করতে গেলে তখন পায়খানার রাস্তাটা ফেটে যায়। এই যে ফেটে গেল, একদিন ফেটে গেল,
হয়তো একটু ব্লাড আসলো কি আসলো না, কিন্তু নেক্সট যদি আরও 2-1 দিন এরকম হয় তখন এটা মানে একটা কন্টিনিউয়াস একটা ওন্ডে তৈরি হয়, মানে ঘাটা আর তখন শুকায় না, আচ্ছা। তখন ওটা আস্তে আস্তে বড় হয় এবং তার এই পায়খানা কষা যে থাকে সেটাকে অ্যাড্রেস করে না, সেটাকে চিকিৎসা করে না, বা বিভিন্ন দোকানে গায়ে এই দোকান সেই দোকান ডাক্তারের কাছে না গিয়ে বিভিন্ন কিছু খেয়ে পায়খানা 2-1 দিন হয়তো নরম থাকলো কিন্তু আবার তার পায়খানাটা শক্ত হয়। এগুলা যখন চলতে থাকে তখন তার পায়খানাটা এত মানে ওই পায়খানার রাস্তাটা এত বড় ফেটে যায় যে ওটা হিল হওয়ার টাইম পরে পায় হিল না। হওয়ার সময় পায় না। ডাক্তার মিনার, আপনাকে একটু থামাচ্ছি, একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, ওনার প্রশ্নটা আমরা নিয়ে নিই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আমি বাবুল পোদ্দার, আমি মালখানাগড় তালতলা থেকে বলছি, সিরাজগঞ্জ থানা। জি দর্শক, শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমার 2বার অপারেশন করা হয়েছে। জি, আমার ফিস্টুলাটা আমি 2বার অপারেশন করেছি। তো এখন আমি বাথরুম করলে বাথরুমটা ওইভাবে ক্লিয়ার হয় না, তো মাঝে মধ্যে একটু সমস্যা হয়, মানে আঠালো হয়ে যায়। মানে এই টয়লেটটা ক্লিয়ারের জন্য কি করতে পারি আমি? আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন করতে পারেন। আপনি ফিস্টুলার জন্য 2বার অপারেশন করেছেন, এই তো? হ্যাঁ হ্যাঁ। এখন কি ফিস্টুলা আছে না নাই? না না, এখন নাই, এখন স্বাভাবিক। এখন কি আপনার পায়খানা রাস্তাটা চেপে গেছে নাকি পায়খানা রাস্তা আগের মতোই আছে, আপনার কি মনে হয়? না না স্যার, জি না স্যার, আমার একদম ফ্রেশ ক্লিয়ার, কোনো সমস্যা নাই, খালি টয়লেটটা একটু টাইট হয়। তাহলে আপনার জন্য 3টা পরামর্শ আমার অলওয়েজ থাকবে, এটা আপনার না, আপনার মাধ্যমে সব রোগীদের জন্য আমি বলে রাখি। একটা হলো প্রতিদিন 2.5 লিটার পানি খাওয়ার অভ্যাস করতে হবে। আমরা রোগীদের জিজ্ঞেস করলে বলে আমি 5 লিটার 10 লিটার খাই, কিন্তু এগুলো মুখের কথাই হবে না। আপনার এখন বোতল পাওয়া যায় কিনতে, 3 লিটারের বোতল আছে, 2.5 লিটারের বোতল আছে, দরকার হলে 3 লিটার খাবেন, এর বেশি খাওয়ার দরকার নাই আপনার। আপনি পানি খাবেন 2.5 লিটার বোতলে মেপে, ওই বোতল থেকে আর কেউ খাবে না, 24 আওয়ার্স এটা খাইতে হবে। একদিন সকালে 8টায় শুরু করলে পরের দিন 8টায় যেন আপনার 2.5 লিটার শেষ হয়। অথবা যদি আপনি এরকম না থাকে, তাহলে আপনার গ্লাস বাসায় যে গ্লাসগুলো আছে এটাতে 12-14 গ্লাস পানি খাবেন, 1 নাম্বার। 2 নাম্বার হলো আপনাকে শাক খাইতেই হবে প্রতিদিন, যাদের কোষ্ঠকাঠিন্য আছে, যাদের নাই তাদের ব্যাপারটা আলাদা, যাদের আছে তাদের প্রতিদিন 1 বেলা খাইতেই হবে। সবজি বলে আমি শাকসবজি বহুত খাই ডাক্তার সাহেব, এটা কিন্তু না, আপনাকে শাক পাতাযুক্ত জিনিস আপনাকে খেতে হবে, 2 নাম্বার। 3 নাম্বার হলো আপনার যদি এটাতেও না হয় তাহলে আপনার সাথে ইসবগুলের ভুসি আমরা রিকমেন্ড করি। ইসবগুলের ভুসি এখন সব জায়গাতেই পাওয়া যায়, অ্যাভেলেবল, ইজিলি অ্যাভেলেবল। ইসবগুলের ভুসি অনেকে একটা ভুল ধারণা আছে, ওরা রাতের বেলা সারা রাত ভিজায় রেখে সকালে খায়, এটা হবে না, আপনাকে রাতে ভিজায়েই ওটা খেয়ে ফেলতে হবে। এবং এটা প্রথমে 2 চামচ দিয়ে ট্রাই করবেন, তাতে যদি পায়খানা নরম না হয় 3 চামচ দিবেন, 3 চামচ না হলে 4 চামচ দিবেন। এটা যতদিন আপনার পায়খানাটা নরম না হবে ততদিন পর্যন্ত আপনি এটা খাবেন। তবে একটু বলে রাখি, আপনি যদি 3 লিটার পানি খান তাহলে দেখবেন আপনার পায়খানা আর মানে শক্ত হবে না, এটা খুবই মাথায় রাখবেন। চমৎকার 3টা উপদেশ আপনি দিলেন। আশা করছি আমাদের দর্শক যিনি ফোন করেছেন উপকৃত হয়েছেন এই পরামর্শে। আমরা এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, সময় হচ্ছে একটি বিরতির পর আবারও ফিরবো, সাথেই থাকুন। দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আমরা কথা বলছি পায়ুপথের রোগ এবং তার সমাধান নিয়ে। এই বিষয়ে কথা বলবার জন্য আমার সাথে আছেন ডাক্তার মোহাম্মদ মাশকুরুল আলম মিনার। আপনার সাথে আমরা বিরতির আগে কথা বলছিলাম ফিস্টুলা, পাইলস এবং হচ্ছে গিয়ে হেমারয়েডস বা ফিশারের যে লক্ষণগুলো আছে সেগুলো নিয়ে। আপনি আমাদেরকে বলছিলেন লক্ষণগুলো আসলে কিভাবে ভিন্ন বা অভিন্ন করা যায়, একটু সেখান থেকে আলোচনাটা শুরু করতে চাই। জাস্ট প্রথম পেশেন্ট বলবে যে আমার পায়খানার রাস্তা ফুলে যায়, ফুলে যায় বললেই আপনি তখন আমরা জিজ্ঞেস করি আপনার কি যখন পানি খরচ করেন তখন কি হাতে কিছু বাঁধে কিনা, ম্যাক্সিমাম ক্ষেত্রে বাঁধে এবং তারা বলে যে ব্লিডিং হয়। ব্লিডিং যদি হয় আমরা তখন জিজ্ঞেস করি আপনাকে ব্যথা আছে না ব্যথা নাই। এগুলো কিন্তু সিম্পল ওয়েতে বলি, আরও জটিল অনেক কিছু আছে, তবে সিম্পলি বোঝার জন্য। পায়খানার রাস্তা ফুলে যায়, হাতে লাগে, পেইনলেস ব্লিডিং, মানে কোনো ব্যথা হয় না, এই ব্লিডিংগুলো যদি হয় তাহলে বুঝে নেবেন এটা হিমোরয়েড, মানে পাইলস, মানে রক্তনালী ফুলে গেছে, ফুলে গিয়ে এটা হয়। পায়খানা যাওয়ার সময় ওখানে গুঁতা দিয়ে যায় তখন ব্লিডিং হয় এই। আর যদি রোগী বলে আমার প্রচণ্ড পেইন হয় সাথে ব্লিডিং, তাহলে আমরা বুঝে নিই এটা ফিশার, মানে ফেটে গিয়ে হয়েছে। ফেটে গিয়ে হলে হয় কি ওখানে নার্ভগুলো, এই নার্ভ এন্ডিংগুলো উন্মুক্ত হয়ে যায়, প্রচণ্ড ব্যথা হয়। তাহলে ব্লিডিং উইথ পেইন হলো ফিশার, আর ব্লিডিং উইদাউট পেইন মানে ব্যথা নাই, তাহলে বুঝতে হবে যে এটা হিমোরয়েড।
অর্থাৎ পাইলস। মোটামুটি মোটা দাগে এই কথা আর কি। আচ্ছা, আমি এবার একটু কথা বলতে চাই যে আমাদের এখন একটা সাধারণ অভ্যাস হচ্ছে টয়লেটে বা ওয়াশরুমে হচ্ছে মোবাইল ব্যবহার করা, দীর্ঘ সময় হচ্ছে ওয়াশরুমে বসে মোবাইল ব্যবহার করছে এবং দীর্ঘ সময় সেখানে ব্যয় করছে। তো এতে করে কি এই যে পাইলসের মতো সমস্যা বা ফিস্টুলা ফিশারের মতো সমস্যা, এটা কি আরো বেশি ত্বরান্বিত হয়ে যায় কিনা? না, আমি এটা মনে করি না। এটা বরং আমি আরও মনে করি যে টয়লেটে গিয়ে যদি কেউ স্ট্রেনিং করে, মানে চাপাচাপি করে বেশি, তাহলে তার প্রবলেমটা আরও বাড়ে। তো তার যদি মেন্টাল ডাইভারশন থাকে, যে মোবাইল দেখলো, যদিও দেখা আমার রিকমেন্ড করি না, কিন্তু যদি কেউ করে, যদি দেখে তার মেন্টাল সে ডাইভার্টেড থাকে, তাহলে চাপাচাপিটা সে কম করে, এতে তার ক্ষতিটা কম হয়। এটা আমি পার্সোনালি মনে করি। কারণ এটা তো একটা ন্যাচারাল প্রসেস। আপনি যাবেন টয়লেটে চাপ লাগবে, টয়লেট হয়ে গেলে আপনি রিলিফ, না হলে একটু সময় দিবেন। কিন্তু লোকজন মানে যারা বরং আরো চাপাচাপি করে, তাদের জন্য সমস্যাটা আরো বেশি হচ্ছে। আচ্ছা, এই মুহূর্তে আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, ওনার প্রশ্নটা আমরা নিয়ে নিই। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি কাশপুর সোনারগাঁ থেকে বলছি। আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন। আলমগীর হোসেন, ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি করুন। আমি ম্যাডাম ওই স্যারের সাথে বলতে, আমি আমার কি পায়খানার সময় ডান পাশ একটু ফুলা বের হয়, পানি খরচ করে সময় হাতে লাগে, কিন্তু এমনি কোনো ব্লাডিংও হয় না বা কোনো ব্যথাও করে না। এই যে প্রায় 3-4 বছর ধরে এই সমস্যাটা হচ্ছে আর কি। আপনি প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আমি আমার কাছে ওনার কথা শুনে যেটা মনে হচ্ছে, পাইলসের আবার অনেক ক্লাসিফিকেশন আছে, ভাগ আছে। হ্যাঁ, তো এটা আমরা বলি ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি। ফার্স্ট ডিগ্রি মানে হলো হালকা একটু হাতে লাগবে, কিন্তু কোনো ব্লিডিং হবে না, সাধারণত হয় না। সেকেন্ড ডিগ্রি থেকে ব্লিডিং হয়, হাতে লাগে আবার চলে যায়। আর থার্ড ডিগ্রি বলি আমরা হলো বাইরে বের হয়ে থাকে, হাতে লাগে, ওটা আবার হাত দিয়ে ভিতরে ঢুকাই দিতে হয়। আর ফোর্থ ডিগ্রি মানে ওটা আর ভিতরে ঢুকালেও ঢুকবে না, ওটা বাইরে বের হয়েই থাকবে। সো আপনারটা আমার শুনে যেটা মনে হচ্ছে ফার্স্ট ডিগ্রি অথবা সেকেন্ড ডিগ্রি হবে। ব্লিডিং এখনও শুরু হয়নি, কিন্তু আপনি চিকিৎসা করান, না হলে কিন্তু ব্লিডিং শুরু হয়ে যাবে। চিকিৎসার জন্য তো আগে দেখতে হবে, আমি আগে বলেছি, দেখে নিয়ে, এটা তো আমি শুনে বললাম, দেখে নিয়ে দেন ওষুধ দিতে হবে। ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি কিন্তু মোটামুটি ওষুধে চলে যায় আর কি। হ্যাঁ, আমি একটু যুক্ত করতে চাই এখানে, যে চিকিৎসার ক্ষেত্রে যে বললেন অপারেশনের কথা, অনেক সময় তো রোগীর একটু ভয় পায় যে অপারেশন করলে আবার পুনরায় পাইলস হতে পারে কিনা। এখন এটা বুঝাইতে গেলে আমার একটু ইয়ে লাগে। আপনি যদি একটা ঘড়ি চিন্তা করেন, আমরা যদি একটা ঘড়ি, যে রাউন্ড যে ঘড়িগুলো আমরা ইউজ করি, এটা একটা পায়খানার রাস্তা গোল চিন্তা করেন, তাহলে আমরা কিন্তু নর্মালি পড়ালেখা করার সময় ঘড়ির মতো করেই চিন্তা করি। এটা গোল জিনিস, এখানে একটা 12 o'clock আছে, 6 o'clock, 9 o'clock, 3 o'clock আছে। তো দেখা যায় যে একটা ঘড়ির 5, 7 and 11 এই তিনটা জায়গায় সবচেয়ে বেশি হলো হিমোরয়েডটা হয়। আরো অনেক জায়গায় হতে পারে, যেমন 1, 2, 3, 4, 5 সব জায়গাতেই হতে পারে, কিন্তু এই 3টা জায়গাতে হয়। বা 3, 7, 11 যেটাই বলেন, 3, 7, 11 যদি আমরা ধরি, এই 3টা জায়গায় বেশি হয়, তাহলে এগুলো আগে আমাদের অপারেশন যদি আমরা করে ফেলি, তাহলে অন্য যেগুলো আছে 1, 2 বা 4, 5 বা 6, এগুলোতে কিন্তু পরে আবার হয়। তখন দোষটা হয় আসলে ডাক্তারের, যে উনি করছে অপারেশন তো আবার হয়েছে। ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা উনি যেখানে করেছে সেই জায়গায় আর হয় নাই। ধরেন 3 o'clock পজিশনে এটা ছিল, সেটা অপারেশন করে দিয়েছে, এবার আপনার হয়েছে 5 o'clock পজিশনে, তাহলে কিন্তু আপনার রিকারেন্স হলো। জীবনযাত্রার মানটা কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে, আমাদের যে খাদ্যাভ্যাস আছে সেটা পরিবর্তন করতে হবে। অপারেশন অনেক উন্নত হয়েছে, আমরা মেশিনপত্র ইউজ করলে সাধারণত আমরা আপনার কাছে অপারেশন নিয়ে আরো জানবো। এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, সময় হচ্ছে আরেকটি বিরতির পর আবারও আপনারা আমাদের সাথে যুক্ত হন, আসছি। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আমরা পায়ুপথের রোগ এবং তার সমাধান নিয়ে কথা বলছিলাম। এই বিষয়ে কথা বলবার জন্য আমার সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মিনার। চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। আমরা ইতিমধ্যেই কিন্তু পাইলস, হেমোরয়েডস অথবা হচ্ছে ফিশার নিয়ে কথা বলেছি, একটু ফিস্টুলা নিয়ে জানতে চাই আপনার কাছে। আচ্ছা, ফিস্টুলাটা হলো পায়খানা রাস্তার পাশে একটা আলাদা একটা ফুটা তৈরি হবে, যেটাতে পেশেন্ট আপনাকে বলবে যে আমার এই রাস্তা দিয়ে মাঝে মাঝে ময়লা আসে। অনেকটা আপনি যদি চিন্তা করেন, মেইন পায়খানার রাস্তা, তার পাশে একটা পাইপ, এই পাইপটা যখন ভরে যায় কিছু ময়লা দিয়ে, তখন ওটা ডিসচার্জ হয়ে বের হয়ে যায়। এই জন্য রোগী বলবে প্রতিদিন বের হয় না, বলবে 5, 7 দিন, 10 দিন, 15 দিন পর একটু ময়লা বের হয়, গন্ধযুক্ত ময়লা। তাহলে বুঝে নিতে হবে এটা একটা আলাদা রাস্তা তৈরি হয়ে গেছে। এটাই হলো সেই
ফিস্টুলা বলি আমরা। আচ্ছা, তাহলে এই যে তিনটা সাধারণ রোগ যেটা সাধারণত আপনারা পেয়ে থাকেন, পাইলস, ফিস্টুলা, ফিশার, এগুলোর একটু ম্যানেজমেন্টের ব্যাপারে জানতে চাচ্ছিলাম। আচ্ছা, প্রথমে যদি আমি বলি যে হিমোরয়েড বা পাইলস যেটা, এটা তো রক্তনালীগুলো বড় হয়ে যায়, আমি বলেছি আপনাকে প্রথমে। তো ওইটা আমরা এখন যে নতুন চিকিৎসাটা এসেছে, আমরা লঙ্গ বলি, লঙ্গ অপারেশন, বা মেডিকেল টার্ম আরও জটিল, এটা মনে রাখার দরকার নেই, শুধু লঙ্গটা মনে রাখেন। একটা মেশিন আমরা পায়খানার রাস্তাতে ভিতরে ঢুকাই দিই, অনেকটা আপনার এরকম যে একটা গাছের মাটির নিচে গিয়ে শিকড়গুলো সব কেটে দিলেন আপনি। এই মেশিনটা, লঙ্গ মেশিনটা আমরা সেই হিসেবে ইউজ করি। আপনার মেশিন দিব আমরা, ভিতরে গিয়ে পায়খানার রাস্তা অনেক ভিতরে, প্রায় 4-5 সেন্টিমিটার ভিতরে গিয়ে আমরা সবগুলোর রক্তনালীর গোড়া কেটে দিব, আর বাইরে যে পাইলস বা যেটা থাকবে এটা আমরা কেটে দিব। তাহলে ওই যে রক্তনালীর গোড়াগুলো কেটে দিলাম, যেমন গাছের গোড়াগুলো মাটির নিচে কেটে দিলে গাছটা মরে যায়, ঠিক এরকম ওই যে আমি বললাম একটা ঘড়ির বিভিন্ন ইয়েতে হতে পারে, এগুলো আর তখন হয় না, ওগুলো সব শ্রিঙ্ক করে, ছোট হয়ে যায়, আর ওগুলো বড় হয় না। এতে তার রিকারেন্স মানে পরবর্তীতে হওয়ার সম্ভাবনা 99% কমে যায়। আর ওই সময়ের জন্য যে বড় পাইলসটা থাকে ওটা আমরা কেটে দিই। এটাতে হয় কি, রোগের পরবর্তীতে আর হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। আর এবার ফিশারের যে চিকিৎসা, এটা আসলে বেসিক্যালি যে কারণে হয়, একটা বলেছি শক্ত পায়খানা, আরেকটা হলো যে এই পায়খানা রাস্তার পাশে কিছু মাসেল থাকে, গোল সার্কুলার মাসেল, এটা টোনটা বেড়ে যায়। টোনটা বেড়ে যাওয়ার কারণে পায়খানা দেখা যায় যে নর্মাল পায়খানা রাস্তা বের হইতেও ওইটা অনেক টাইট থাকে, যার কারণে পায়খানা রাস্তা ফেটে যায়। তো আমরা করি কি, ওই মাসলটা একটা অংশ আমরা বলি less than 1/3, এটা কেটে দিই। এটাকে আমরা LIS অপারেশন বলি, LIS। আচ্ছা, ছোট্ট একটা অনেক বড় অপারেশন না, এটা করে দিলে মোটামুটি রোগী ভালো থাকে ম্যাক্সিমাম দিন। আর ফিস্টুলা তো একটু জটিল, এটা যদি কেউ প্রাথমিক অবস্থায় চিকিৎসা না করে এবার ব্রাঞ্চিং হয়ে যায়। ওই যে একটা রোগী আপনাকে ফোন করেছিল একটু আগে, উনি বললো যে আমার 2বার অপারেশন করেছি। 2বার করার কারণ হলো উনি প্রথম যখন ওনার হয়েছে তখন উনি সময় মতো চিকিৎসাটা করেনি, তার কারণে ব্রাঞ্চিং হয়ে গিয়েছে। ব্রাঞ্চিং হয়ে গেলে তখন আপনি তো এটা তো একটা রক্ত মাংসের শরীর, কাটলে কিন্তু আপনার সব রক্তই দেখা যায়। তো ব্রাঞ্চ থাকলে ওইভাবে প্রথম করা যায় না, যদিও অনেক পরীক্ষা নিরীক্ষা আছে, কোনোটা দিয়ে আসলে 100% ব্রাঞ্চ আইডেন্টিফাই করা সম্ভব না। তো তখন আমরা ওই মানে ট্র্যাকটা কেটে দিই, ট্র্যাকটা কেটে ওপেন করে দিই, যখন ওটা হিল হয়ে যায় তখন একটা ব্রাঞ্চ থেকে গেলে ওখান থেকে আবার হয়। এই জন্য এটা আমি বলবো যে দর্শকদের এটা মানে দ্রুত, বিশেষ করে ফিস্টুলা হলে দ্রুত অপারেশন করবেন এবং ডাক্তারকে এবার দেখাই। একটু জানতে চাই যে ঘরোয়া উপায় বা খাদ্যাভ্যাসের ব্যাপারে আপনি অনেকগুলো কথা আমাদেরকে বলেছেন, তো কি ধরনের ছোট ছোট পরিবর্তন আনলে ফিস্টুলা, পাইলস বা ফিশার থেকে আমরা একটু দূরে থাকা সম্ভব? কয়েকটা জিনিস আমার কাছে মনে হয়, এগুলো আমাদের বই পুস্তকেও আছে। সেটা হলো, 1 নম্বর হলো যে মানে আমরা সেডেন্টারি লাইফস্টাইল বলি, যেটা রাতে বেশি রাত করে ঘুমানো যাবে না। যদিও আমরা ডাক্তাররা বেশি রাতেই ঘুমাই, বেশি রাতে ঘুমানো যাবে না। বেশি রাতে যদি আপনি ঘুমান তাহলে আপনার শরীরে কিছু ক্যাটেকোলামাইন বলি, আমার শরীরে কিছু কেমিক্যাল রিলিজ হয়, যার কারণে ম্যাক্সিমাম লোকের পায়খানাটা কষা হয়, এটা একটা ব্যাপার। 2 নম্বর হলো আপনার স্মোকিং যারা করে, স্মোকিংটা ছেড়ে দিতে হবে। স্মোকিংয়ের কারণে এই পায়খানা রাস্তার রোগগুলো তাদের বেড়ে যায়, বিশেষ করে হিমোরয়েড এবং ফিশার। ওই যে বললাম পায়খানা রাস্তা টাইট হয়ে থাকে, তাদের এটা হয়। আর 3 নাম্বার তো বললাম যে শাক খাবে, পানি খাবে, এবং এই যে ইস্যুগুলোর ভুষি খাবে, এগুলো করলে ম্যাক্সিমাম রোগের, ফিস্টুলাটা বাদ দিয়ে ফিশার এবং হিমোরয়েড এই রোগগুলো কমে যায়, তাদের হয় না। ফিস্টুলার ব্যাপারটা আলাদা। বর্তমানে রাস্তাঘাটে কিন্তু দেখা যায় অনেকে হচ্ছে অনেক ধরনের ওষুধ বিক্রি করেন, যে এক ফাইল খেলে কিন্তু পাইলস, ফিস্টুলা বা ফিশার হচ্ছে চলে যাবে, তো এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা? এটা আর দেখেন, আমি এবারে বিশেষজ্ঞ না, আমি জানি না ওরা আসলে কি বিক্রি করে। তবে আমার কাছে মনে হয় ওরা যেটাই বিক্রি করার মধ্যে কিছু স্টেরয়েড থাকে। বাংলা কথা স্টেরয়েড বলতে আমরা এগুলো বুঝি যেগুলো যে বডি বিল্ডাররা মাসেলে ইঞ্জেকশন দেয়, সেই দেয়, মানে যেগুলো স্টিমুলেট আর কি। তো এগুলো খাইলে তো প্রথম দিকে ভালোই লাগে রোগীদের, হ্যাঁ, পেট মানে শক্ত সামর্থ্য হয়, পেইন কমে যায়, ব্যথাটাতে কমে, রোগী মনে করেন বিশ্বাসটা আরো বেড়ে যায় সেটা। কিন্তু আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তার রোগ তো পুরোপুরি ভালো হয় না। অনেকটা হোমিওপ্যাথির ডক্টররা দেখবেন বলবে, আরে আপনি এটা খান ক্যান্সারের জন্য সব ভালো হয়ে যাবে, দিন শেষে দেবেন ক্যান্সার ছড়ায় গেছে, ব্যাপারটা এরকম। আর স্টেরয়েড খেলে যেটা হবে, আপনার কিডনিও যাবে, আবার পায়খানা ওই অসুখটাও ওইভাবে ভালো হবে না, ওটা ভালো হবে না। আমরা প্রায় অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আপনার কাছে একটু জানতে চাই, এই যে এই মুহূর্তে যারা হচ্ছে লুকিয়ে এই যন্ত্রণাগুলো সহ্য করছেন, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমি বলবো যে চিকিৎসা তো মানে নিতে হবে। চিকিৎসা তো মানে আল্লাহ তো নিতে নিষেধ করেনি, সবার জন্য আমি বলি চিকিৎসা নেবেন। আপনার যদি সিনিয়রদের বলবো, আপনাদের নাতি নাতনি বা
এরকম মনে করবেন, ভাই বোন মনে করবেন। আর যারা সত্যিই লজ্জা পান, যারা দেখাতে চান না, তাদের জন্য ফিমেল ডক্টর আছে এখন সারা বাংলাদেশের সব জেলাতেই আছে মোটামুটি, তারা তাদের কাছে যাবেন। কিন্তু ডাক্তার দেখাবেন অবশ্যই। আপনি 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 চিকিৎসা নেন আর না নেন, একবার অন্তত দেখায় নেবেন। এখানে একটু যুক্ত করি, যদি কেউ চিকিৎসা না নেন, দীর্ঘদিন ধরে এই ধরনের ব্যথা সহ্য করতে থাকছেন, তাদের ক্ষেত্রে পরবর্তীতে কি হতে পারে? তারা তো পরবর্তীতে আলটিমেটলি ডাক্তারের কাছে যেতেই হয় এক সময়। হিমোরয়েড তো বের হয়ে ওটা প্রলাপস হয়ে মানে পায়খানার রাস্তা পুরো বন্ধ করে দেয়, তখন আলটিমেটলি অ্যাট দি এন্ড অফ দ্য ডে আপনাকে যেতেই হবে। ফিশারের তো অনেক মানে ওই জিনিসটা ফেটে যেতে যেতে অনেক বড় হয়ে যায়, এত বড় হয়ে যায় যে তখন একবার অপারেশনে হয় না, 2বারও লাগে। আর এত কষ্ট করার দরকার কি? এখন তো সব জায়গাতে ডাক্তার আছে, আধুনিক চিকিৎসাও আছে। আর ফিস্টুলার ক্ষেত্রে তো বলেছি, যত দেরি করবেন আপনার তত হলো এই ব্রাঞ্চিং হবে, তখন কিন্তু 2, 3, 4বার অপারেশন লাগে, এরকমও দেখেছি আমরা। আর হিমোরয়েড এবং ফিশার থেকে কিন্তু ক্যান্সার হয় না, কিন্তু ফিস্টুলা থেকে কিন্তু ক্যান্সার হতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা অবশ্যই মাথায় পায়খানা রাখতে রাস্তার হবে। ক্যান্সার খুবই মারাত্মক জিনিস। হ্যাঁ, আচ্ছা, এখন তো অপারেশন নিয়ে হচ্ছে যেমন একটা ভীতি কাজ করে যে কাটা ছেঁড়া করে অপারেশন করা হবে সেই জায়গাটাতে, তো সেক্ষেত্রে যে ব্যথামুক্ত বা লেজার অপারেশন এসেছে শুনেছি, তো এই ব্যাপারে একটু আপনার কাছে জানতে চাই, লেজার অপারেশনগুলো কি? লেজার অপারেশন আসলে ব্যথামুক্ত যেটা বলা হয়, আসলে ব্যথামুক্ত বলতে আমরা তো তাকে অজ্ঞান করেই করি, সে তো আসলে ব্যথা এরকম পায় না। লেজারে যেটা সুবিধা, একটু সুবিধা, বেশি না, সেটা হলো আমরা ধরেন আপনি এই কলম দিয়েও লেখেন, আবার ফাউন্টেন পেন দিয়েও লেখেন, তো দুটোই কিন্তু লেখা। তো আমরা নর্মালি যেটা করি সেটা হলো আমরা বলি ডায়াথার্মি বলি, ওটা কলমের মতো দেখতে, ওটা দিয়ে করি। আর কেউ যদি ফাউন্টেন পেন মনে করে যদি লেজার দিয়ে করতে চায় করবে, দুটাই লেখা। আসলে কাটাকাটি দুটোতেই করতে হবে, কাটাকাটি ছাড়া উপায় নাই। আচ্ছা। কিন্তু কোনোটাতে একটু বেশি হয় হয়তো একটু। বা অপারেশনের পরবর্তীতে অপারেশনের তার পরবর্তীতে আমি খাদ্যাভ্যাসটা বলবো কেমন যে হওয়া মিনিমাম উচিত? 6 মাস ডাক্তারের ফলো আপ নেবে। একবার অপারেশন করে সবাই একবার অপারেশন করে আর চলে যায়, আর কারো কোনো খবর নাই। আবার তারপরে দেখবেন 1-1.5 বছর 2 বছর পরে আসছে সমস্যা নিয়ে। তা আমি বলবো যে ডাক্তাররা হয়তো 1-1.5 মাস আপনাকে আসতে বলবে, 6 মাস না নিলেও 1-1.5 মাস অন্তত অপারেশনের পরবর্তী 2 থেকে 3টা ভিজিট আপনি ডাক্তারের সাথে অবশ্যই করবেন। কারণ উনি অপারেশন করেছে, উনি জানে কি করেছে, এবং ওনাকে দেখালেই আপনার সবচেয়ে ভালো ইয়ে পাবেন। ম্যাক্সিমাম রোগী তো এখন ভালোই হয়ে যায়, যারা হয় না তাদের জন্য। আর লাইফস্টাইল মডিফিকেশন যেটা আমি বললাম, এটা কিন্তু করতেই হবে। মানে আপনি অপারেশন করলেন আর মনে করলেন যে আমার সব ঠিক সব হয়ে গেছে। গেল, ব্যাপারটা কিন্তু এরকম না। আচ্ছা, টয়লেট নিয়ে একটা এখানে থাকে যে আসলে লো কমোড ইউজ করবে নাকি হাই কমোড ইউজ এটা তো করবে? এখন সায়েন্টিফিক্যালি প্রুভড যে লো কমোড ইউজ করা যাবে না, এখন হাই কমোড ইউজ করতে হবে। বিশেষ করে যারা হিমোরয়েডের পেশেন্ট, ফিশারের পেশেন্ট, তাদের তো করতেই হবে হাই কমোড। আর গ্রামের লোকজন আমি বলবো যে সবার জন্যই বলবো যে এখন তো হাই কমোড অনেক এক্সপেন্সিভ না, কিন্তু সব জায়গাতেই পাওয়া যায়, তারা এটা অ্যারেঞ্জ করবে, অসুবিধা এটা নেই। অভ্যাসের একটা অভ্যাসের বিষয় হয়ে ব্যাপার। গেছে, যেটা আমাদের একটু পরিবর্তন করতে জি। হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার মিনার, আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করেছেন, এত সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করার জন্য। জি, আপনাকে সহ দর্শকদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।